নবম নবম শ্রেণীর ছাত্ররা, এবার আমরা চলে আসি ভূমিরূপের শ্রেণীবিভাগে। ভূমিরূপের শ্রেণীবিভাগ করা যেতে পারে উৎপত্তির পার্থক্য অনুসারে। অর্থাৎ ভূমিরূপের উৎপত্তি হয়েছে কিভাবে, উৎপত্তির পার্থক্য অনুসারে দুভাবে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে পর্যায়ন ভূমিরূপ, অর্থাৎ বহির্জাত শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু ইত্যাদির দ্বারা ক্ষয় অর্থাৎ অবরোহণ এবং সঞ্চয় অর্থাৎ আরোহণ প্রক্রিয়ায় যে ভূমিরূপ গঠিত হয় সেগুলোকে বলা হবে পর্যায়ন ভূমিরূপ বা পর্যায়িত ভূমিরূপ। উদাহরণ গিরিখাত, গিরিখাত যেমন ক্ষয়ের মাধ্যমে তৈরি হয়, বদ্বীপ সঞ্চয়ের মাধ্যমে তৈরি হয়। দ্বিতীয়ত ভূগাঠনিক ভূমিরূপ, অর্থাৎ অন্তর্জাত শক্তিগুলির মাধ্যমে, অন্তর্জাত শক্তি বলতে গিরিজনী আলোড়ন, মহীভবক আলোড়ন ইত্যাদির দ্বারা ভূ অভ্যন্তরের শক্তির দ্বারা ভূপৃষ্ঠে যেসব ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন ধরো পর্বত, মালভূমি ইত্যাদি ইত্যাদি। তাহলে উৎপত্তির পার্থক্য অনুসারে আমরা ভূমিরূপকে দুভাগে ভাগ করছি। একটা পর্যায়ন ভূমিরূপ যেগুলো বহির্জাত শক্তির দ্বারা সৃষ্টি হয়, আর ভূগাঠনিক ভূমিরূপ যেগুলো অন্তর্জাত শক্তির দ্বারা সৃষ্টি হয়। দ্বিতীয়ত গঠন অনুসারে ভূমিরূপ। গঠন অনুসারে ভূগঠনজনিত ভূমিরূপ, অর্থাৎ ভূ আন্দোলন দ্বারা সৃষ্ট। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা এগুলো ভূগঠনজনিত, অর্থাৎ অন্তর্জাত শক্তির ফলেই সৃষ্টি হয়। দ্বিতীয়ত ক্ষয়জনিত ভূমিরূপ, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, হিমবাহ, বায়ু, এছাড়াও সমুদ্র তরঙ্গ, ভৌম জল ইত্যাদির দ্বারা ক্ষয়ের মাধ্যমে যেসব ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় ক্ষয়জনিত ভূমিরূপ। ওই একই প্রাকৃতিক শক্তি অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু এদের দ্বারা যখন সঞ্চয় হয়, সঞ্চয়ের মাধ্যমে যেসব ভূমিরূপ তৈরি হয় সেগুলোকে বলা হয় সঞ্চয়জনিত ভূমিরূপ বা সঞ্চয়জাত ভূমিরূপ। সুতরাং গঠন পদ্ধতি কীভাবে গঠিত হচ্ছে সেই অনুযায়ী ভূমিরূপকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভূ আন্দোলনজাত ভূমিরূপ, ক্ষয়জাত ভূমিরূপ, সঞ্চয়জাত ভূমিরূপ। পৃথিবীর যে কোনো ভূমিরূপ, যে কোনো অঞ্চলে যে কোনো ভূমিরূপই এই তিন প্রক্রিয়ায় গড়ে উঠেছে। হয় তারা ভূ আন্দোলনজনিত কারণে উৎপত্তি হয়েছে তাদের, অথবা ক্ষয়ের মাধ্যমে উৎপত্তি হয়েছে, অথবা সঞ্চয়ের মাধ্যমে উৎপত্তি হয়েছে। সেই অনুযায়ী গঠন পদ্ধতি অনুসারে ভূমিরূপ তিন প্রকার: ভূ গঠন বা ভূ আন্দোলনজনিত ভূমিরূপ, ক্ষয়জনিত ভূমিরূপ আর সঞ্চয়জনিত ভূমিরূপ। আরেকটা দৃষ্টিকোণ হচ্ছে পর্যায়ক্রমিক সৃষ্টি অনুসারে, অর্থাৎ ভূমিরূপের বিবর্তন ঘটে। বিবর্তনের বিভিন্ন পর্যায়ে যেসব ভূমিরূপ গড়ে ওঠে সেগুলোকে বলা হয় পর্যায়ক্রমিক সৃষ্টি অনুসারে ভূমিরূপের শ্রেণীবিভাগ। যেমন প্রথম পর্যায়ের ভূমিরূপ, একবারে প্রাথমিকভাবে পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্বে যেসব ভূমিরূপ গড়ে ওঠে, যেমন ধরো মহাদেশ, মহাসমুদ্র, এগুলো হচ্ছে প্রথম পর্যায়ের ভূমিরূপ। দ্বিতীয় পর্যায়ে মহাদেশের উপরে তৈরি হয় পর্বত, মালভূমি, মহাসাগরের নিচে তৈরি হয় মহী সোপান, মহীঢাল, এগুলোকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ। এরপরে মহাদেশের ওপরে আবার বহির্জাত শক্তি, নদী, হিমবাহের, বায়ুর দ্বারা ক্ষয়ের মাধ্যমে বিভিন্ন রকমের ভূমিরূপ, যেমন নদীর দ্বারা গিরিখাত, বদ্বীপ, ক্ষয়ের মাধ্যমে গিরিখাত, সঞ্চয়ের মাধ্যমে বদ্বীপ তৈরি হয়। আর মহাসাগরের নিচে আবার মহাদেশীয় দ্বীপ তৈরি হয়। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে মহাদেশ আর মহাসমুদ্রের তৈরি হয়। দ্বিতীয় পর্যায়ে তৈরি হয় মহাদেশের উপরে পর্বত, মালভূমি, এবং মহাসাগরের নিচে মহী সোপান, মহীঢাল। মহী সোপান হচ্ছে মহী মানে পৃথিবী,
মহি মানে পৃথিবী, সোপান মানে সিঁড়ি, অর্থাৎ এইটা যদি মহাদেশ হয়, মহাদেশের প্রান্তভাগ এরকম সিঁড়ির মতো ধাপে 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 গভীর সমুদ্রের দিকে চলে গেছে। এটা সমুদ্র, এটা সমুদ্র, এটা মহাদেশ, মহাদেশের প্রান্তভাগ এরকম সিঁড়ির মতো ধাপে ধাপে গভীর সমুদ্রের দিকে নেমে গেছে। এই মহাদেশের প্রান্তে সিঁড়ির মতো ধাপযুক্ত অংশগুলো সমুদ্রের জলে ঢাকা। এই এই অংশগুলোকেই বলা হবে মহী সোপান। আর এই একটা মহী সোপান, এই একটা মহী সোপান, এদের মাঝে যে খাড়া ঢালু অংশটা, এইটা হচ্ছে মহী ঢাল, এইটা মহী ঢাল, আর এইটা অংশ হচ্ছে মহী সোপান, মহী সোপান। ঠিক আছে। পর্বত বিষয়ে যাওয়ার আগে আমরা পর্বত সংক্রান্ত কতকগুলো জিনিস আমাদের জেনে নেওয়া দরকার, যেগুলো আমরা পড়তে বা লিখতে গিয়ে পর্বত কথাটার সঙ্গে আমরা এই শব্দগুলো পাবো, তার অর্থগুলো একটু জেনে নেওয়া দরকার। যেমন পর্বত শৃঙ্গ, পর্বত শৃঙ্গের চেহারা ধরো এই রকম, অর্থাৎ কোনো একটা পর্বত তার সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ অংশকে বলা হয় পর্বত শৃঙ্গ। এই পর্বত শৃঙ্গ, এই যে চূড়া একে বলা হয় পর্বত শৃঙ্গ। সাধারণত পর্বত শৃঙ্গ শঙ্কু বা একবারে খুব তীক্ষ্ণ আকৃতির হয়। তাহলে পর্বতের সর্বোচ্চ যে অংশ তাকে বলা হয় পর্বত শৃঙ্গ। পর্বত গ্রন্থি, একাধিক পর্বত, এই ধরো এই একটা পর্বত, এই একটা পর্বত, এই পর্বত, বিভিন্ন পর্বত বিভিন্ন দিক থেকে এসে ঠিক এই জায়গায় মিলিত হয়েছে, এই জায়গাতে মিলিত হয়েছে। এই অংশটাকে বলা হবে পর্বত গ্রন্থি, এই অংশটাকে বলা হবে পর্বত গ্রন্থি। বিভিন্ন পর্বত বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিলিত হয়েছে, বা বলা যেতে পারে যে ঠিক এই স্থান থেকে বিভিন্ন পর্বত বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে। এই একটা নির্দিষ্ট স্থান থেকে যদি বিভিন্ন দিকে প্রসারিত হয়, বা বিভিন্ন দিক থেকে পর্বত এসে যদি একটা নির্দিষ্ট মানে কেন্দ্রে মিলিত হয়, সেই অংশটাকে বলা হবে পর্বত গ্রন্থি। পর্বত শ্রেণী কি? পর্বত শ্রেণী হচ্ছে একটা বিচ্ছিন্ন পর্বত, একটা বিচ্ছিন্ন পর্বত, একটা বিচ্ছিন্ন, এটা প্রত্যেকটা বিচ্ছিন্ন পর্বত, কিন্তু এরা যখন এক শ্রেণীতে বা এক সারিবদ্ধভাবে অবস্থান করে, তখন এদেরকে একসঙ্গে বলা হবে পর্বত শ্রেণী। অর্থাৎ একাধিক বিচ্ছিন্ন পর্বত যদি সারিবদ্ধভাবে অবস্থান করে, সেই সারিকে বলা হবে পর্বত শ্রেণী। আবার একাধিক পর্বত শ্রেণী, পর্বতমালা কি? একাধিক পর্বত শ্রেণী, ধরো এই একটা পর্বত শ্রেণী, এই একটা পর্বত শ্রেণী, এই একটা পর্বত শ্রেণী, 1 নম্বর পর্বত শ্রেণী, 2 নম্বর পর্বত শ্রেণী, 3 নম্বর পর্বত শ্রেণী। এই 3টে পর্বত শ্রেণী পাশাপাশি অবস্থান করছে, এদেরকে একত্রে বলা হবে পর্বতমালা। আমরা বলি হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বত শ্রেণী বলি না কিন্তু, কারণ হিমালয় একাধিক পর্বত শ্রেণী নিয়ে তৈরি। সর্ব উত্তরে আছে আমরা জানি ট্রান্স বা টেথিস হিমালয়, তার দক্ষিণে ধরো ট্রান্স বা টেথিস হিমালয়, তার দক্ষিণে আছে হিমাদ্রি, তার দক্ষিণে আছে হিমাচল, তার দক্ষিণে শিবালিক। তার মানে 1, 2, 3, 4 এরকম 4টে পর্বত শ্রেণী নিয়ে তৈরি হচ্ছে গোটা হিমালয় পার্বত্য অঞ্চল। এই জন্য হিমালয়কে আমরা পর্বত শ্রেণী বলি না, আমরা বলি হিমালয় পর্বতমালা। অর্থাৎ অনেকগুলো শ্রেণী নিয়ে তৈরি হয় একটা মালা, অনেকগুলো পর্বত নিয়ে তৈরি হয় পর্বত শ্রেণী, অনেকগুলো শ্রেণী নিয়ে তৈরি হয় মালা। আবার অনেকগুলো পর্বতমালা যদি পাশাপাশি অবস্থান করে, তাকে আমরা বলি পর্বত শৃঙ্খল বা কর্ডিলেরা। তাহলে একাধিক পর্বতমালা পাশাপাশি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে বলা হয় পর্বত শৃঙ্খল। শৈলশিরা কথাটা আমরা প্রায়ই পাই। শৈলশিরা কি? ধরো এটা একটা পর্বত শ্রেণী, এটা একটা পর্বত শ্রেণী। এই পর্বত শ্রেণী থেকে আড়াআড়িভাবে একটা গাছের পাতার শিরার মতো আড়াআড়িভাবে একটা পর্বত প্রসারিত হয়েছে, এইটাকে বলা হবে শৈলশিরা। তাহলে মূল পর্বত শ্রেণী থেকে আলাদাভাবে আড়াআড়িভাবে বিস্তৃত যে সংকীর্ণ পর্বত শ্রেণী,
তাকে বলা হবে শৈলশিরা। এবার আমরা চলে আসি পর্বতে। প্রথমেই পর্বতের সংজ্ঞা। পর্বত হচ্ছে এমন একটা ভূমিরূপ যার উচ্চতা সাধারণত 1000 মিটারের বেশি, 1000 মিটারের বেশি, সুবিস্তৃত, অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে তার বিস্তার হবে। ঢাল হবে ধরো এইটা হচ্ছে এইটা পর্বত, এইটা হচ্ছে ঢাল। এই ঢালটা হবে 80 থেকে 90 ডিগ্রি প্রায়, এবং এরকম উঁচু পর্বত শিখর থাকবে বা শৃঙ্গ থাকবে, পাশেই পর্বত শৃঙ্গের পাশেই থাকবে এরকম উপত্যকা, আর বন্ধুর হবে, যথেষ্ট বন্ধুর হবে। বন্ধুর জিনিসটা কি? বন্ধুর হচ্ছে কোনো, ধরো এটা একটা ভূমিরূপ, এই ভূমিরূপের এইটা সবচেয়ে উঁচু অংশ, এই অংশটা সবচেয়ে নিচু অংশ। এই সবচেয়ে উঁচু অংশ আর সবচেয়ে নিচু অংশের মধ্যে উচ্চতার যে পার্থক্য, এই যে পার্থক্যটা, এইটাকে বলা হবে বন্ধুরতার পরিমাণ। বন্ধুর মানে স্বাভাবিকভাবে উঁচু নিচু জমি, কিন্তু বন্ধুরতার পরিমাণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যে ভূমিরূপ, সে ভূমিরূপের সবচেয়ে উঁচু অংশ এবং সবচেয়ে নিচু অংশ, সবচেয়ে উঁচু আর সবচেয়ে নিচু অংশের মধ্যে উচ্চতার যে পার্থক্য বা ব্যবধান, তাকে বলা হবে বন্ধুরতার পরিমাণ। তাহলে পর্বত হচ্ছে এমন একটা ভূমিরূপ যেটা ভূপৃষ্ঠ থেকে সাধারণত 1000 মিটারের বেশি উঁচু, সুবিস্তৃত, 80 থেকে 90 ডিগ্রি ঢালযুক্ত, সুউচ্চ শৃঙ্গ ও গভীর গিরিখাত যুক্ত অতি বন্ধুর ভূমিরূপ। তাহলে সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট খাড়া ঢালযুক্ত, ব্র্যাকেটে বললে ভালো হয় 80 থেকে 90 ডিগ্রি, সুউচ্চ শৃঙ্গযুক্ত অতি বন্ধুর সুবিস্তৃত ভূমিরূপকে বলা হবে পর্বত। তাহলে বন্ধুরতার পরিমাণ জিনিসটা বুঝলে, ঢাল, এই যে ঢাল, এটা হচ্ছে অনুভূমিক তল, এই অনুভূমিক তলের সঙ্গে যে কোণ করে এইটাই হচ্ছে ভূমির ঢাল। এই ঢাল মাপা হয় ক্লিনোমিটার বা ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে এই অনুভূমিক তলের সঙ্গে কোনো ভূমি যে কোণে হেলে থাকে তাকে বলা হচ্ছে ভূমির ঢাল। তাহলে পর্বতের ক্ষেত্রে ভূমির ঢাল 80 থেকে 90 ডিগ্রি হবে। বন্ধুরতার পরিমাণ কোনো ভূমির সবচেয়ে উঁচু অংশ, সবচেয়ে নিচু অংশের মধ্যে উচ্চতা যত পার্থক্য, ধরো কোনো একটা ভূমি 1000 মিটার উঁচু হলো, সবচেয়ে নিচু অংশ ধরো 10 মিটার, তাহলে 1000 মিটার মাইনাস 10 মিটার মানে 990 মিটার। এখানে বন্ধুরতার পরিমাণ হবে 990 মিটার। তাহলে পাহাড় জিনিসটা কি? পাহাড় হচ্ছে এমন একটা ভূমিরূপ যেটা পর্বতের থেকে উচ্চতা যার কম। পর্বতের ক্ষেত্রে উচ্চতা ধরো 1000 মিটারের বেশি, আর পাহাড়ের ক্ষেত্রে স্বল্প উচ্চতা 300 থেকে 1000 মিটারের মধ্যে উচ্চতা। বিস্তারও অপেক্ষাকৃত কম, স্বল্প বিস্তৃত, এবং পাহাড়গুলো সাধারণত বিচ্ছিন্ন হয়, একটানা হয় না, বিচ্ছিন্ন হয়। ঢালও কম, সাধারণত 45 ডিগ্রির মধ্যে। শৃঙ্গ থাকে, পাহাড়ের শৃঙ্গ থাকে, কিন্তু সে শৃঙ্গগুলো খুব সুউচ্চ, সুতীক্ষ্ণ, অর্থাৎ একবারে ওই পর্বতের শৃঙ্গের মতো একবারে শঙ্কু আকৃতির বা ত্রিভুজ আকৃতির, এরকম আকৃতির হয় না। বন্ধুরতার ক্ষেত্রেও হয় স্বল্প বন্ধুর। তাহলে পাহাড় এবং পর্বতের মধ্যে তফাৎ, এই বৈশিষ্ট্য দিয়েই কিন্তু পাহাড় এবং পর্বতের তফাৎ বোঝানো যায়। পর্বতের উচ্চতা 1000 মিটারের বেশি, অন্যদিকে পাহাড়ের উচ্চতা 300 থেকে 1000 মিটারের মধ্যে। পর্বতের বিস্তার, পর্বত সুবিস্তৃত, পাহাড় স্বল্প বিস্তৃত, বিচ্ছিন্ন। পর্বতের ঢাল অনেক বেশি, 80 থেকে 90 ডিগ্রি প্রায়, অন্যদিকে পাহাড়ের ঢাল অপেক্ষাকৃত কম, 45 ডিগ্রির মধ্যে। পর্বতের শৃঙ্গ থাকে এবং শৃঙ্গগুলি সুউচ্চ, সুতীক্ষ্ণ হয়, পাশেই গভীর গিরিখাত অবস্থান করে। অন্যদিকে পাহাড়ের শৃঙ্গ থাকে, কিন্তু সেটা খুব
তীক্ষ্ণ ওই শঙ্কু বা ত্রিভুজাকৃতি হয় না। পর্বতের বন্ধুরতা হয় অতি বন্ধুর, অর্থাৎ উঁচু নিচুর মধ্যে ব্যবধান অনেক বেশি, বন্ধুরতার পরিমাণ খুব বেশি। অন্যদিকে পাহাড়ের বন্ধুরতা হয় স্বল্প। সুতরাং পাহাড় হচ্ছে এমন একটা ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত 300 থেকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট, স্বল্প বিস্তৃত, অপেক্ষাকৃত কম ঢাল ব্র্যাকেটে 45 ডিগ্রির মধ্যে ঢালযুক্ত, শৃঙ্গ, স্বল্প উচ্চ শৃঙ্গ বিশিষ্ট, স্বল্প বন্ধুর যে ভূমিরূপ তাকে বলবো পাহাড়। এবং পর্বতের যে বৈশিষ্ট্য, পাহাড়ের যে বৈশিষ্ট্য, এই দুই বৈশিষ্ট্য দিয়ে আমরা পর্বত এবং পাহাড়ের মধ্যে পার্থক্যও লিখতে পারি। আমরা এবার চলে আসি ভঙ্গিল পর্বতে। ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত। ভঙ্গিল কথাটা এসছে ভঙ্গ থেকে। ভঙ্গ যার অর্থ হচ্ছে ভাঁজ। ভঙ্গ মানে ভাঁজ, অর্থাৎ শিলাস্তরে অনেক সময় ভাঁজ পড়ে। ভাঁজ কখন পড়ে? ধরো এই যে খাতার পাতায় ভাঁজ পড়ছে কখন? আমি যদি এইরকমভাবে চাপ দিই, তাহলে এই খাতার পাতায় কী হবে? এরকম ভাঁজ তৈরি হবে। খাতার পাতায় এদিক থেকে চাপ দিচ্ছি, এরকম ভাঁজ তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই পাতাটা নমনীয় বলে, পাতাটা নরম বলে এবং দুপাশ থেকে আমি চাপ দিচ্ছি বলে এরকম ভাঁজ তৈরি, চাপ দিলে এরকম ভাঁজ তৈরি হচ্ছে, তাই না? তাহলে শিলাস্তর যেসব শিলাস্তর খুব নরম, সাধারণত নরম শিলাস্তর কোনটা? যেটা পাললিক শিলা। এবং সেই নরম শিলাস্তরে যদি দুপাশ থেকে চাপ সৃষ্টি হয় তাহলে সেই শিলাস্তরে ভাঁজ তৈরি হয়। ধরো এটা একটা নমনীয় পাললিক শিলাস্তর, এটা নমনীয় পাললিক শিলা। এই নমনীয় পাললিক শিলাস্তর, এটা ভূত্বকের শিলাস্তর। এই দুদিক থেকে অনুভূমিক চাপ সৃষ্টি হলো, এদিক থেকে অনুভূমিক চাপ, এদিক থেকেও অনুভূমিক চাপ তৈরি হলো। ফলে এই নমনীয় শিলাস্তরে কী হবে? এরকমভাবে খাতার পাতার মতো এরকমভাবে কুঁচকে যাবে, অর্থাৎ এরকম ভাঁজ তৈরি হবে। এই ভাঁজ চাপ যত বাড়বে, দুদিক থেকে চাপ, অনুভূমিক চাপ যত বাড়বে, এই ভাঁজগুলো তত উঁচু হতে থাকবে এবং একসময় উঁচু হতে হতে পর্বতের রূপ নেবে। এই ভাঁজযুক্ত বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন আকার আকৃতি আয়তনের এই ভাঁজযুক্ত সুবিস্তৃত যে পর্বত, তাকেই আমরা বলবো ভঙ্গিল পর্বত। সাধারণত পাললিক শিলা নরম হয় জানি, এবং এই অনুভূমিক যে ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে যে বল ক্রিয়া করে তাকে আমরা জানি গিরিজনী আলোড়ন। তাহলে গিরিজনী আলোড়নের প্রভাবে নমনীয় পাললিক শিলাস্তরে অনুভূমিক চাপ সৃষ্টি হলে শিলাস্তর সংকুচিত হয়ে ভাঁজযুক্ত যে পর্বতের সৃষ্টি হয় তাকেই আমরা বলবো ভঙ্গিল পর্বত। এর উদাহরণ কী হবে? এর উদাহরণ হবে, খুব ভালো উদাহরণ, বাড়ির উদাহরণ একবারে হিমালয়। এছাড়াও ইউরোপের আল্পস, তারপর উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ। ক্লাস 8-এ যেগুলো পড়েছো সেগুলো এই ভঙ্গিল পর্বতের খুব ভালো উদাহরণ। তাহলে সংজ্ঞাটা আরেকবার বলে দিই। গিরিজনী আলোড়নের ফলে, যে আলোড়ন এই অনুভূমিকভাবে কাজ করে, গিরিজনী আলোড়নের ফলে নমনীয় পাললিক শিলাস্তরে অনুভূমিক চাপ সৃষ্টি হলে শিলাস্তর সংকুচিত হয়ে ভাঁজযুক্ত যে পর্বতের সৃষ্টি হয় তাকেই বলা হবে ভঙ্গিল পর্বত। এখন এই ভঙ্গিল পর্বতের উৎপত্তি হলো কী করে? কারণ এই ভঙ্গিল পর্বত বা যে কোনো ভূমিরূপ কোনো অল্প সময়কালে উৎপত্তি হয় না। এগুলো খুব ধীর গতির প্রক্রিয়া। বহুদিন ধরে অতি ধীরে ধীরে এইসব ভূমিরূপের উৎপত্তি, বিকাশ, বিবর্তন ঘটে থাকে। কোনো রাজার আমলে এরা তৈরি হয়নি, সুতরাং কোনো লিখিত ইতিহাসও নাই। সুতরাং এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কী করে ভঙ্গিল পর্বতের মতো বিশাল আয়তনের পর্বত সৃষ্টি হলো সেটা খুব বিস্ময়ের ব্যাপার। তুমি ধরো
বা তোমরা ধরো যে হিমালয় পর্বতমালা, যার বিস্তার প্রায় 2500 কিলোমিটার, প্রস্থে প্রায় 500 মিটার, গড়ে 500 কিলোমিটার মতো। তো এই এতটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কীভাবে এই পলি স্তরে ভাঁজ পড়ে পর্বতের সৃষ্টি হলো, কোন শক্তি এই শিলাস্তরে এত বিশাল পরিমাণ চাপ তৈরি করলো, যার ফলে শিলাস্তর যতই নরম হোক না কেন এই শিলাস্তরে সংকোচন তৈরি হলো, সংকোচনের ফলে ভাঁজ তৈরি হলো। এটা খুব বিস্ময়ের ব্যাপার। শুধু যেহেতু লিখিত ইতিহাস নাই, তাই এই ভঙ্গিল পর্বত সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন তত্ত্বের অবতারণা করা হয়েছে। এই তত্ত্বগুলি দিয়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, যার অন্যতম হচ্ছে মহীখাত তত্ত্ব। মহীখাত তত্ত্ব, মহীখাত তত্ত্বের জনক বলা হয় জার্মান ভূতত্ত্ববিদ কোবারকে বলা হয় মহীখাত তত্ত্বের জনক। এখন তার আগে মহীখাত জিনিসটা কি বুঝে নেওয়া দরকার। মহীখাত হচ্ছে যে মহাদেশের অভ্যন্তরে, মহাদেশের ভেতরে বা মহাদেশের প্রান্তে দুটো মহাদেশের সংযোগস্থলে সংকীর্ণ দীর্ঘ অগভীর জলভাগ, যার অগভীর জলভাগ, এই জলভাগকে ধরা যেতে পারে যে এগুলি হচ্ছে আদি সমুদ্রের অংশ। এবং এই ধরো এইরকম একটা কঠিন ভূভাগ, এই কঠিন ভূভাগ মাঝখানে দুদিকে কঠিন ভূভাগ, এর মাঝখানে এই যে সংকীর্ণ জলভাগ, যার গভীরতা খুব বেশি নয়, তাহলে দুদিকে কঠিন ভূভাগ দ্বারা বেষ্টিত। এটা মহাদেশের প্রান্তে হতে পারে, মহাদেশের মধ্যেও হতে পারে। এই যে বেষ্টিত জলভাগ, সংকীর্ণ জলভাগ, অগভীর জলভাগ, এই জলভাগকে বলা হচ্ছে মহীখাত। এই মহীখাত হচ্ছে বলা হয় যে ভঙ্গিল পর্বতের আঁতুড়ঘর। অর্থাৎ এই মহীখাতেই পলি সঞ্চয়ের ফলে দীর্ঘদিন ধরে, কোটি কোটি বছর ধরে পলি সঞ্চয়ের ফলে সেই পলিতে প্রাথমিকভাবে পাললিক শিলাস্তর তৈরি হয়। তারপরে শিলাস্তরে অনুভূমিক চাপ তৈরি হয়, সেই অনুভূমিক চাপে শিলাস্তর সংকুচিত হয়ে সেই মহীখাত থেকেই মাথা তুলে দাঁড়ায় ভঙ্গিল পর্বত। এই মহীখাত তত্ত্ব অনুসারে 3টে পর্যায়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। 3টি পর্যায়। একটা হচ্ছে লিথোজেনেসিস। এখন যদি এইটা আমরা মহাদেশ ধরি বা কঠিন ভূখণ্ড ধরি, মাঝখানে ধরো এই একটা অগভীর মহীখাত, এইখানে মহীখাত জলে ভরা, এই ভূভাগ থেকে বিভিন্ন নদী হিমবাহের দ্বারা পলি ক্ষয় হয়েছে এই মাঝখানের অগভীর জলাশয়ে জমা হলো। তাহলে মহীখাতে যে জল, সেই জলে পলির সঞ্চয় ঘটলো স্তরে স্তরে। কোথা থেকে এলো? এই ভূখণ্ডগুলো থেকে। ঠিক আছে, এই ভূখণ্ডে পলি জমা হলো, পলি স্তরে স্তরে জমা হলে পলির উপরের পলির স্তরের চাপে নিচের পলির স্তরগুলো একটা সময়ে কী হলো, শিলায় পরিণত হলো। এই পর্যায়কে বলা হচ্ছে লিথোজেনেসিস। অর্থাৎ এই পর্যায়ে পলি থেকে শিলায় রূপান্তর হলো লিথো কথার অর্থই হচ্ছে শিলা। তাহলে যে প্রক্রিয়ায় মহাদেশ থেকে বাহিত হয়ে আসা নুড়ি বালি পলি অগভীর মহীখাতে সঞ্চিত হয় এবং সঞ্চয় এর একটা নির্দিষ্ট পর্যায়ে এসে পলি একেবারে অসংগঠিত পলি জমাট বেঁধে শিলায় পরিণত হয়। দ্বিতীয় যে পর্যায় সেটা হচ্ছে ওরোজেনেসিস, যে পর্যায়ে শিলায় ভাঁজ সৃষ্টি হয়। এবার এই যে মহীখাতে পলি সঞ্চয় হলো, পলি ওপরে নতুন করে আবার পলিস্তর, উপরে আবার নতুন করে পলিস্তর জমা হতে লাগলো। এই যেহেতু এই যে টেথিসের মতো যে মহীখাতের তলায় ভূত্বক দেখো কম পুরু, তাই পলির চাপে ভূত্বক নিচের দিকে বসে যেতে লাগলো। যত বসে যেতে লাগলো দুপাশের ভূখণ্ড দুদিক থেকে সরে আসতে লাগলো। সরে আসার ফলে এই মহীখাতে সঞ্চিত পলিতে চাপ পড়লো, মহীখাতে দুদিক থেকে
চাপ পড়লে এই মহিখাতে সঞ্চিত পাললিক শিলাস্তর নরম, পাললিক শিলাস্তরে অনুভূমিক চাপ তৈরি হলো, ফলে সংকোচন তৈরি হলো এবং এই পাললিক শিলাস্তরে ভাঁজ তৈরি হতে লাগলো। এই প্রক্রিয়া হচ্ছে ওরোজেনেসিস। ওরোজেনেসিস বা পর্বত সৃষ্টির প্রক্রিয়া শুরু হলো, শিলা থেকে ভাঁজ সৃষ্টি হলো, অর্থাৎ পর্বত সৃষ্টির প্রাথমিক পর্যায় শুরু হলো। তৃতীয় পর্যায়ে গ্লিপ্টোজেনেসিস, তৃতীয় পর্যায়ে গ্লিপ্টোজেনেসিস অর্থাৎ ভাঁজ থেকে ভাঁজ পর্বতের সৃষ্টি হতে লাগলো। চাপ ক্রমশ বাড়তে লাগলো, চাপ ক্রমশ বাড়তে লাগলো। যত চাপ বাড়তে লাগলো তত এখানেও পলির সঞ্চয় বাড়তে লাগলো, পলির সঞ্চয় বাড়তে লাগলো। ভূত্বকের উপরে নিম্নচাপ বাড়তে লাগলো, নিম্নচাপ যত বাড়তে লাগলো তত দুপাশ থেকে অনুভূমিক চাপ বাড়তে লাগলো। অনুভূমিক চাপ যত বাড়লো ভাঁজগুলো তত উঁচু হতে লাগলো। পুরনো ভাঁজগুলো হেলে ভেঙে বেঁকে চুরে গেল, কোথাও কোথাও ভাঁজের মধ্যে ফাটল তৈরি হলো। এই ভাঁজগুলো ক্রমশ উত্থিত হতে লাগলো, বিভিন্ন আকৃতি আয়তনের ভাঁজ তৈরি হতে লাগলো এবং এই ভাঁজগুলো ক্রমশ উঁচু হয়ে পর্বতের রূপ নিল। তাহলে এই ভাঁজ থেকে শুরু হয়েছিল এখানে ওরোজেনেসিস প্রক্রিয়ায় ভাঁজ তৈরি। এই ভাঁজ তৈরি, ভাঁজ যখন আরও উঁচু হয়ে পর্বতের রূপ নিল তখন তাকে বলা হচ্ছে গ্লিপ্টোজেনেসিস। সুতরাং মহীখাত তত্ত্ব অনুসারে তিনটে পর্যায়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হলো। প্রাথমিক পর্যায়ে লিথোজেনেসিস, যেখানে পলি থেকে পাললিক শিলা তৈরি হলো। ওরোজেনেসিস, যেখানে শিলায় অনুভূমিক চাপের ফলে ভাঁজ তৈরি হলো। তারপরে গ্লিপ্টোজেনেসিস, যেখানে ভাঁজ থেকে ক্রমশ উত্থানের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হলো। এর উদাহরণ হচ্ছে আমাদের ধরো হিমালয় পর্বত। হিমালয় পর্বতের ক্ষেত্রে এই যে এখানে যে আমরা মহীখাতের কথা বলছি, হিমালয় পর্বতের ক্ষেত্রে এরকম জায়গা ছিল, মাঝখানে ছিল টেথিস নামে একটা মহীখাত, যার একদিকে ছিল কঠিন ভূখণ্ড। এই কঠিন ভূখণ্ড হিসেবে একদিকে ছিল আঙ্গারাল্যান্ড, একদিকে ছিল গন্ডোয়ানাল্যান্ড এবং এই আঙ্গারাল্যান্ড গন্ডোয়ানাল্যান্ড থেকে পলি ক্ষয় হয়ে এসে এই টেথিস সাগরে জমা হলো। নদী, হিমবাহ, বায়ু ইত্যাদির মাধ্যমে আঙ্গারাল্যান্ড গন্ডোয়ানাল্যান্ড থেকে পলি এসে জমা হলো টেথিস সাগরে। টেথিস সাগরে জমা হতে হতে পলির স্তর একের পর এক স্তর পলি জমা হচ্ছে। তাহলে পলির চাপ বাড়ছে, পলির চাপে টেথিস সাগরের তলদেশ এরকম বসে যাচ্ছে। যখনই বসে যাচ্ছে দুদিক থেকে এরকম অনুভূমিক চাপ তৈরি হচ্ছে। অনুভূমিক চাপ তৈরি হলে এই টেথিস সাগরে যে পাললিক শিলাস্তর, সেই পাললিক শিলাস্তরেও কী হবে, এরকম ভাঁজ তৈরি হবে। সেই ভাঁজ তৈরি হয়ে সেই ভাঁজ ক্রমশ যত চাপ বাড়বে ভাঁজ তত উঁচু হতে থাকবে এবং একসময় পর্বতের রূপ নেবে। এই সমুদ্রের নিচে থেকে মাথা তুলে দাঁড়িয়েছে বলেই নেপালে হিমালয়কে বলে সাগর মাতা। তাহলে উদাহরণ হিসাবে আমরা হিমালয়ের উল্লেখ করতে পারি। উদাহরণ হিসাবে পৃথিবীর যেখানে যত ভঙ্গিল পর্বত আছে, ইউরোপে আল্পস, উত্তর আমেরিকায় রকি, দক্ষিণ আমেরিকায় আন্দিজ, এরা সবাই ভঙ্গিল পর্বত এবং সবাই এরা এই একইভাবে এই অনুভূমিক চাপের মাধ্যমে অর্থাৎ গিরিজনী প্রক্রিয়ায় এভাবে সৃষ্টি হয়েছে। ভঙ্গিল পর্বত সৃষ্টির সর্বাধুনিক যে তত্ত্ব, সেই সর্বাধুনিক তত্ত্ব হচ্ছে পাত সংস্থান তত্ত্ব বা পাত সঞ্চালন তত্ত্ব। পাত সংস্থান বা পাত সঞ্চালন এই তত্ত্বের জনক হিসাবে কোনো নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি বা বিজ্ঞানীর নাম উল্লেখ করা যায় না। বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে এই তত্ত্ব সমৃদ্ধ হয়েছে। প্রাথমিকভাবে কানাডার ভূবিজ্ঞানী জে.টি. উইলসন প্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। পরবর্তীকালে উইলসন, মর্গ্যান, পার্কার, হোমস, ম্যাকেঞ্জি প্রভৃতি বিজ্ঞানী ধারাবাহিকভাবে এই তত্ত্বকে সমৃদ্ধ করেছেন এবং 1968 সালে এই তত্ত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন ফরাসি বিজ্ঞানী এক্স লি পিচোঁ। এই এক্স লি পিচোঁকে তাই বলা হয় পাত সংস্থান তত্ত্বের জনক। যদিও এই পুরো তত্ত্বের যে ব্যাখ্যা, পুরো তত্ত্বের যে
আবিষ্কারই যদি বলি, তাহলে সেটা কিন্তু এই এক্সলি পিঁচোর হাত ধরে হয়নি। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে এই ব্যাখ্যাটাকে এগিয়ে নিয়ে গেছেন, সর্বশেষে বৈজ্ঞানিক ভিত্তিতে ব্যাখ্যা করেছেন এক্সলি পিঁচো। তাই তাকে বলা হয় যে এই পাত সংস্থান তত্ত্বের জনক। এখন পাত কথাটা কি একটু বুঝে নেওয়া যাক। পাত হচ্ছে পাত জিনিসটা কি? পাত হচ্ছে, এইটা হচ্ছে ধরো ভূত্বক, এটা পৃথিবীর উপরের যে খোলা বা আবরণ, এটা ভূত্বক। ভূয়ারণের মাধ্যমে অনেকগুলো খণ্ডে বিভক্ত। ধরো এই একটা খণ্ড, এখানে ফাটল তৈরি হয়েছে, এই ফাটল বরাবর এই একাধিক খণ্ড, 1 2 3 তিনটে খণ্ড। এই প্রত্যেকটা খণ্ডকে, পৃথিবীর ওপরে যে খোলা, এই খোলার প্রত্যেকটা খণ্ডকে আমরা বলছি এক একটা পাত। ধরো কাঁচা ডিম যদি হাত থেকে পড়ে যায়, তাহলে কাঁচা ডিমের যে খোলা, সে খোলা কী হবে, অনেকগুলো ভেঙে যাওয়া, অথচ তারা পরস্পরের পাশাপাশি আছে, কিন্তু তাদের মধ্যে একটা ফাটল আছে। ওই বিচ্ছিন্ন অংশগুলোকে বলা হবে বিচ্ছিন্ন অংশগুলোকে বলা হবে এক একটা পাত। তাহলে পাত সংস্থান তত্ত্বের ব্যাখ্যা দিতে গিয়ে এর মূল বিষয় হচ্ছে ভূত্বক বা শিলাস্তর অনেকগুলো খণ্ডে বিভক্ত। ভূত্বক বা শিলামণ্ডল অনেকগুলো খণ্ডে বিভক্ত। এই প্রতিটা খণ্ডকে বলা হচ্ছে এক একটি পাত। পাতগুলো বড় হতে পারে। পৃথিবীতে এরকম 7টা বড় পাতের সন্ধান পাওয়া গেছে এখনও পর্যন্ত। মাঝারি পাত আছে 8টা, আর ছোট পাত আছে 20টা। এদের সন্ধান মিলছে এখনও, হয়তো আরও আগামী দিনে আরও নতুন নতুন পাতের সন্ধান পাওয়া যেতে পারে। আপাতত বড় 7টি, মাঝারি 8টি এবং ছোট পাত এই 20টি পাতের সন্ধান পাওয়া গেছে। এদের গভীরতা কত? গড়ে 100 কিমি গভীর। অর্থাৎ এই যে পাতগুলোর এই যে গভীরতা, এই বেদ, গভীরতা মানে বেদ, এই বেদ গড়ে 100 কিমি। পাতগুলো দু রকমের হতে পারে, মহাদেশীয় পাত হতে পারে, মহাসাগরীয় পাত হতে পারে। অর্থাৎ একটা পাতের উপরে, এইটা একটা পাত, একটা পাত, এই পাতের উপরে যদি মহাদেশের পরিমাণ বেশি থাকে, স্থলভাগ বেশি থাকে, তাকে আমরা বলি মহাদেশীয় পাত। যদি একটা পাতের উপরে মহাসাগরের আয়তন বেশি হয়, তাকে আমরা বলবো মহাসাগরীয় পাত। কোনো পাত শুধু মহাদেশ দিয়েই তৈরি হতে পারে, কোনো পাত শুধু মহাসাগর দিয়েই তৈরি হতে পারে। আবার কোনো পাত থাকে যে পাতে মহাসাগর মহাদেশ দুয়েরই অংশ থাকতে পারে। যার অংশ বেশি থাকবে তাকে বলা হবে সেই। অর্থাৎ কোনো পাতের মধ্যে যদি মহাদেশের আয়তন বেশি থাকে, তাকে আমরা মহাদেশীয় পাত। আবার একটা গোটা পাত যদি পুরোটাই মহাদেশ দিয়ে তৈরি হয়, তাকেও আমরা মহাদেশীয় পাত বলবো। এইভাবে পাতের বন্টন অনুসারে মহাদেশীয় মহাসাগরীয় দু রকমের পাত আছে। পাতগুলো ভাসমান কার উপরে? অ্যাসথেনোস্ফিয়ার উপরে। ক্লাস 8-এ পড়েছিলে পৃথিবীর ওপরে আছে শিলামণ্ডল, তার নিচে আছে অ্যাসথেনোস্ফিয়ার, যেটা অর্ধ তরল এবং উত্তপ্ত। এই উত্তপ্ত অর্ধতরল অ্যাসথেনোস্ফিয়ার স্তরের ওপরে যে ওপরে শিলামণ্ডল, এই শিলামণ্ডলই দিয়েই তো ভূত্বক তৈরি। শিলামণ্ডল দিয়েই তো ভূত্বক তৈরি। তাহলে এই অর্ধতরল অ্যাসথেনোস্ফিয়ার স্তরের উপরে শিলামণ্ডল ভাসমান অবস্থায় আছে। অনেকটা কল্পনা করো যে একটা কাঠের পাটাতন ভেসে আছে জলের উপরে, ঠিক আছে? এই জলের উপরে ভাসমান অবস্থায় আছে। এবার এই পাতগুলোর একটা বৈশিষ্ট্য থাকে, পাতগুলো গতিশীল, গতির পার্থক্য আছে। অর্থাৎ কোনো পাত খুব দ্রুত গতিতে ভেসে চলছে, কোনো পাত খুব ধীর গতিতে। কেন চলছে তার কারণ হচ্ছে এই যে অ্যাসথেনোস্ফিয়ারে এই যে অর্ধতরল উত্তপ্ত ম্যাগমা আছে, এই উত্তপ্ত ম্যাগমাও তো ঠান্ডা হতে চাই, এরাও তো পৃথিবীর ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে ঠান্ডা হতে চাই। এই উত্তপ্ত তরল ম্যাগমার মধ্যে একটা পরিচলন স্রোত ক্রিয়া করে। এই পরিচলন স্রোত এসে এই ভূত্বকে বাধা পেয়ে দুভাগে ভাগ হয়ে যায়, খানিকটা এদিকে সরে আসে, খানিকটা এইদিকে সরে যায়। ফলে এই উল্লম্ব যে বা ঊর্ধ্বগামী যে উত্তপ্ত তরল ম্যাগমা স্রোত ভূত্বকের তলদেশে বাধা পেয়ে দুদিকে সরে আসে। ফলে এই যে স্রোত এদিকে প্রবাহিত হয়, এর ওপরে থাকা ভূত্বকও এদিকে প্রবাহিত সরে আসতে থাকে। এই দিক থেকে এই যে স্রোত এদিকে প্রবাহিত হয়, এর ওপরে থাকা যে পাত সেটাও এদিক থেকে সরে যেতে থাকে। সুতরাং অ্যাসথেনোস্ফিয়ার স্তরে যে
ম্যাগমার মধ্যে যে পরিচলন স্রোত ক্রিয়া করে, সেই পরিচলন স্রোতেরই প্রভাবে তার উপরে ভেসে থাকা পাতগুলি স্রোতের অনুকূলে চালিত হয়। অনেকটা ওই জলে কাঠের পাটাতন জলের উপরে ভেসে আছে এবং ভাসমান কাঠের পাটাতনগুলি জল যেদিকে প্রবাহিত হয় সেই দিকেই যেমন প্রবাহিত হয়, তেমনি এই অ্যাসথেনোস্ফিয়ার স্তরের মধ্যে যে পরিচলন স্রোত থাকে সেই পরিচলন স্রোতগুলি যেদিকে প্রবাহিত হয় ভূপৃষ্ঠের উপরে এই যে পাতগুলোও ভাসমান অবস্থায় থাকা পাতগুলি এই স্রোতের অনুকূলে সেই দিকেই চালিত হতে থাকে। যেখানে দুটো পাত সীমান্ত, যেখানে দুটো পাত মিলিত হয় বা যেখানে দুটো পাতের সীমানা, তাকে বলা হয় পাত সীমান্ত। পাতের শেষ প্রান্তকে বলা হয় পাত প্রান্ত, আর দুটো পাতের যে সীমানা সেটাকে বলা হয় পাত সীমান্ত। পাত সীমান্ত বিভিন্ন রকমের হতে পারে। অভিসারী পাত সীমান্ত হতে পারে, অর্থাৎ অভিসারী অর্থাৎ দেখো দুদিক থেকে দুটো, এদিক থেকে একটা পাত এদিক থেকে একটা পাত ভিন্ন বিপরীত দিক থেকে এসে এক জায়গায় মিলিত হচ্ছে, একে আমরা বলছি অভিসারী পাত। আর অপসারী পাতের ক্ষেত্রে দেখো একই জায়গা থেকে দুটো পাত একটা পাত এদিকে সরে যাচ্ছে, একটা পাত এদিকে সরে যাচ্ছে, একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, একে বলছে অপসারী পাত। আর কোনো ক্ষেত্রে দুটো পাত পরস্পরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কেউ কারো মুখোমুখি হচ্ছে না বা পরস্পর থেকে দূরে যাচ্ছে না, পরস্পরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। রাস্তায় যেমন দুই সাইডে গাড়ি চলাচল করে, ঠিক তেমনি এটাকে বলা হবে নিরপেক্ষ পাত। তাহলে অভিসারী যেখানে দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসছে, অপসারী পাত যেখানে দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, আর যেখানে দুটো পাত পরস্পরের পাশ কাটিয়ে প্রবাহিত হচ্ছে তাকে বলছি নিরপেক্ষ পাত। অভিসারী পাতে কী হয়, অভিসারী পাতে যেটা ভারী পাত সেটা হালকা পাতের নিচে প্রবেশ করে যায়। অভিসারী পাতে ধরো এটা ভারী পাত, এটা ভারী, এটা হালকা, এই ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে। নিচে যেহেতু অ্যাসথেনোস্ফিয়ার, উত্তপ্ত তরল ম্যাগমা অ্যাসথেনোস্ফিয়ার আছে, তাই ভারী পাত ভেতরে প্রবেশ করলে কী হয়, অতি তাপে গলে যায়। গলে গেলে কী হবে, পাতের কিনারাটা ক্ষয়ে যায়। এই জন্যে পাতের কিনারা ধ্বংস হয় বলে একে অভিসারী পাত সীমানাকে আবার ধ্বংসাত্মক পাত সীমানাও বলে। অপসারী পাতে কী হয়, দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায়। দুটো পাত পরস্পর থেকে দূরে সরে গেলে মাঝখানে টান তৈরি হয়। টান তৈরি হলে এই ফাটল পথ দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে। ম্যাগমা বেরিয়ে এসে এখানে নতুন ভূত্বকের সৃষ্টি করে বলে একে আবার গঠনাত্মক পাত সীমান্তও বলে। অপসারী পাত সীমান্তকে গঠনাত্মক পাত সীমান্তও বলে। আর নিরপেক্ষ পাত সীমান্তে এইভাবে সরাসরি সংঘর্ষ হয়, ভূমিকম্প হয়, সামান্য কম্পন তৈরি হতে পারে, কিন্তু নতুন করে পাতের সৃষ্টি বা কোনো পাত ধ্বংস এভাবে হয় না। তাহলে ব্যাপারটা দাঁড়ালো দেখো, পাত ভূত্বকের শিলামণ্ডল কতগুলো খণ্ডে বিভক্ত, যে খণ্ডগুলোকে আমরা বলছি পাত। এরকম বড় পাত আছে 7টা, মাঝারি আছে 8টা, ছোট আছে 20টা। পাতগুলো গড়ে 100 কিলোমিটার গভীর বা পাতের বেদ হচ্ছে 100 কিলোমিটার। পাতগুলো মহাদেশীয় মহাসাগরীয় হতে পারে। পাতগুলো সর্বদাই ভাসমান অবস্থায় থাকে। অ্যাসথেনোস্ফিয়ার ভূত্বকের নিচে যে অর্ধতরল অ্যাসথেনোস্ফিয়ার স্তর আছে তার উপরে ভাসমান অবস্থায় আছে। এই ভাসমান অবস্থায় থাকাকালীন এদের এই অ্যাসথেনোস্ফিয়ার স্তরে যে পরিচলন স্রোত চলে, সেই পরিচলন স্রোতের প্রভাবে এরা গতিশীল। এবং দুটো পাতের কিনারাকে বলে পাত প্রান্ত। দুটো পাত যেখানে পরস্পর মিলিত হয় তাকে বলি অভিসারী পাত। যেখানে দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলি অপসারী পাত। যেখানে দুটো পাত পরস্পরকে পাশ কাটিয়ে প্রবাহিত হয় তাকে বলি নিরপেক্ষ পাত। এবার তাহলে ভঙ্গিল পর্বত কী করে তৈরি হলো? ভঙ্গিল পর্বতের ব্যাখ্যা যদি আমরা করি, ধরো একটা মহাদেশীয় পাত, এটা মহাদেশীয় পাত, এই একটা মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগিয়ে আসছে। মাঝখানে ছিল মহাসাগরীয় পাত। এই মহাসাগরীয় পাতে এতদিন ধরে পলি সঞ্চয়ের ফলে পাললিক শিলাস্তর তৈরি হয়েছে। দুটো মহাদেশীয় পাত দুদিক থেকে এগিয়ে আসার ফলে এই পলিতে চাপ পড়লো, অনুভূমিক চাপের ফলে এরকম ভাঁজ তৈরি হলো। চাপ যত বাড়লো ভাঁজ তত উঁচু হতে থাকলো, অবশেষে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হলো। এর ধরনের উদাহরণ হচ্ছে হিমালয়, আল্পস। তার মানে দুটো মহাদেশীয় পাতের, অভিসারী পাতের
সংঘর্ষের ফলে হিমালয়, এশিয়াতে হিমালয়, ইউরোপে আল্পস পর্বতের সৃষ্টি হয়েছে। এই মহাদেশীয় একটা পাত, এর দুটো পাতের মুখোমুখি সংঘর্ষ। একটা পাত হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত, অর্থাৎ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া একই পাতের নিচে আছে। আরেকটি হলো উত্তর দিকে ইউরেশীয় পাত। তাহলে দুটি পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষ হলো এবং সংঘর্ষের ফলে মাঝখানে যে মহাসাগরীয় পাত ছিল, যেটা আমরা ধরি টেথিস সাগর, যাকে টেথিস মহীখাত, সেই টেথিস মহীখাতের জমা পলিতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত হিসেবে হিমালয় আল্পসের জন্ম হলো। এখন আবার যদি একটা মহাদেশীয় পাত একটা মহাসাগরীয় পাত হয়, এক্ষেত্রে তো এটাও দুটোই মহাদেশীয় পাত, এক্ষেত্রে একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় পাত যদি হয়, একটা এ ধরো মহাদেশীয় পাত কিন্তু হালকা, মহাদেশীয় পাত হালকা, আর মহাসাগরীয় যেহেতু ব্যাসল্ট শিলায় গঠিত ভারী, মহাসাগরীয় পাত ভারী। দুটো পাত যাদের ওজনে পার্থক্য আছে। মহাদেশীয় পাত এই ভারী হওয়ার জন্যে যেখানে মুখোমুখি হলো সেখান থেকে মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করতে লাগলো, আর মহাদেশীয় পাত হালকা হওয়ায় মহাসাগরীয় পাতের উপরে উঠতে লাগলো। তাহলে এই মহাসাগরীয় পাতের এই কিনারায় যে দীর্ঘদিন ধরে পলির সঞ্চয় হয়েছিল, সেই সঞ্চিত পলি পাললিক শিলাস্তরে অনুভূমিক চাপ তৈরি হলো। ফলে এই মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাতের কিনারায় এরমভাবে চাপের মাধ্যমে কী হলো, ভঙ্গিল পর্বত সৃষ্টি, ভাঁজ তৈরি হলো, ভাঁজ ক্রমশ উঁচু হয়ে গিয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হলো। তাহলে একটা মহাদেশীয় পাত একটা মহাসাগরীয় পাত, দুটো পাতের মুখোমুখি সংঘর্ষে মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করলো, আর মহাসাগরীয় পাতের কিনারায় সঞ্চিত পলি পাললিক শিলাস্তরে ভাঁজ অনুভূমিক চাপ তৈরি হলো। ভাঁজের ফলে সেই অনুভূমিক চাপে ভাঁজ তৈরি হলো, ভাঁজ তৈরি হয়ে গিয়ে মহাদেশের কিনারা বরাবর, মহাদেশের প্রান্ত বরাবর তৈরি হয়েছে ভঙ্গিল পর্বত। এর উদাহরণ হচ্ছে রকি, আন্দিজ, যে কারণে দেখবে উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর, উপকূল থেকে খুব বেশি দূরে নয় কিন্তু, আন্দিজ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর, উপকূল থেকে খুব দূরে নয়। তাহলে এই যে মহাদেশের কিনারা বরাবর, মহাদেশের প্রান্ত বরাবর, এই উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্ত বরাবর, দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্ত বরাবর আন্দিজ, আর উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্ত বরাবর রকি পর্বত তৈরি হয়েছে। তাহলে এই রকি আন্দিজ পর্বতের উৎপত্তি হয়েছে একটি মহাদেশীয় একটি মহাসাগরীয় পাতের মুখোমুখি সংঘর্ষের ফলে। হিমালয় আল্পসের উৎপত্তি হয়েছে একটি মহাদেশীয় আরেকটি মহাদেশীয়, দুটি মহাদেশীয় পাতের মুখোমুখি সংঘর্ষের ফলে। এইভাবে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করা হয় এই পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে। পাত সংস্থান তত্ত্ব এ যাবৎ ভঙ্গিল পর্বতের উৎপত্তির যত ধরনের তত্ত্ব আছে তার মধ্যে সর্বাধুনিক। তাহলে যদি আমাকে এভাবে বলা হয়, প্রশ্ন করা হয় যে ভঙ্গিল পর্বত সৃষ্টির সর্বাধুনিক তত্ত্ব অনুসারে তত্ত্বটি ব্যাখ্যা করো, বা সর্বাধুনিক তত্ত্ব অনুযায়ী ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো, তাহলে কিন্তু এই পাত সংস্থান তত্ত্ব আমাদের ব্যাখ্যা করতে হবে। তোমরা বইটা ভালোভাবে পড়বে, বইয়ে আরও বিস্তারিত পাবে, বা এটার সঙ্গে বইয়ের পড়াটা মেলালে দেখবে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে, এখানেই থাক, এইবার তোমরা একটু বইটা পড়ে দেখো।